রাত দখল ইন ইটসেলফ একটা প্রতিবাদী জমায়েত। আরজি করের ঘটনার বিচার এখনো অধরা আমাদের কাছে। সঠিক বিচার পাওয়ার জন্য যারা বিচারের ইনভলভড রয়েছেন তাদের মানসিকতাও বদল করা দরকারি। স্বাধীন বলতে আসলে যেটা বোঝায় সেইটা এই সমাজে খুব একটা এক্সিস্ট করে না বলেই আমার ধারণা। যেভাবে বিচার প্রক্রিয়ার ভার্ডিক্টগুলি আসছে তাতে এই সাহসটা আরো বেশি করে বেড়ে উঠছে। সরকারের ট্যাক্সের টাকাটা ঠিক কোথায় যাচ্ছে, তারা কেন সচেতন নাগরিক তৈরির ক্ষেত্রে কাজে লাগাচ্ছেন না সেই টাকা। আমাদের আন্দোলন প্রথম থেকেই রাজনৈতিক ছিল। ঠিক 1 বছর আগে আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাত দখলের ডাক দিয়েছিলেন রিমঝিম সিনহা, আর আজ আবারও 14ই আগস্ট রাত দখলে ডাক দিয়েছেন তিনি আমাদের সঙ্গেই রয়েছেন। সরাসরি তার সাথে কথা বলবো। প্রথমেই জিজ্ঞাসা করবো যে আজকে রাত দখল কতটা সফল হবে বলে আপনার মনে হচ্ছে? আগের বছরের রাত দখলের সময়ও আমরা ঠিক জানতাম না রাত 11টার আগে যে কত মানুষ সেখানে আসবেন, কতটা জনজোয়ার আমরা লক্ষ্য করতে পারবো। সুতরাং এই বছরও সেই জিনিসটা বলা খুব মুশকিল। অনেকেই সাড়া দিয়েছেন, অনেকেই আমাদের পোস্টে রিয়্যাক্ট করেছেন, তারা বলেছেন তারা সেখানে প্রেজেন্ট থাকবেন। আমরা আশা করছি যে বেশ খানিকজন মানুষই আসবেন। আজ কি কর্মসূচি রয়েছে? আমরা এইবারে রাত দখলে স্পেসিফিক্যালি বলেছি যে আমরা সাংস্কৃতিক প্রতিবাদ এবং স্ক্রিনিং করার চেষ্টা করব। সুতরাং আমাদের এখানে গান, আবৃত্তি, স্লোগানিয়ারিং এবং বক্তব্য তো থাকবেই, তাছাড়া কিছু নাটক, কিছু ইম্পর্টেন্ট স্কিট, এই বিষয়গুলোকে নিয়েই আমরা আজকের রাত দখল সম্পন্ন করার চেষ্টা করছি। কারণ রাত দখল ইন ইটসেলফ একটা প্রতিবাদী জমায়েত। কারণ আমরা সেখানে এই কথাটাই বলতে চাই যে যে কোনো সময় আমাদের যে কোনো জেন্ডারের জন্য বাধা থাকতে পারে না। আমরা নারীরা এবং প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষরা যারা এই পরিচয় নিয়ে এই সমাজে বাস করছি, তারা ঠিক ততটাই বিচরণ করব এই সমাজের রাস্তায় যতটা পুরুষরা করেন। এই গোটা বিষয়টার মধ্যে নিশ্চয়ই প্রতিবাদ রয়েছে। আরজি করের ঘটনার বিচার এখনো অধরা আমাদের কাছে। কিন্তু শুধু বক্তব্য এবং স্লোগানিয়ারিং নয়, আমরা নিজেদের মতন করে নিজেদের এই রাতটা কাটাবো। গত বছর 14ই আগস্ট আর আজ 14ই আগস্ট, তো টোটাল মিলিয়ে মাঝে একটা বছর। আগেও জিজ্ঞাসা করেছি আপনাকে, আবারও জিজ্ঞাসা করছি, নির্যাতিতা কি সঠিক বিচার পেল? এখনো অবধি বিচার প্রক্রিয়া শেষ হয়নি। সঠিক বিচার পাওয়ার জন্য যারা বিচারের ইনভলভড রয়েছেন তাদের মানসিকতাও বদল করা দরকারি। তাদেরও এই বিষয়টা ভাবা দরকারি যে আসলে আমরা কি নিয়ে কাজ করছি, কিসের বিচার দেওয়ার চেষ্টা করছি, এবং এই একটি কেসের বিচারের দ্বারা পরবর্তী কি কি পদক্ষেপ তৈরি হতে পারে, কি কি ধরনের এফেক্ট তৈরি হতে পারে, সমাজে কি ধরনের উদাহরণ তৈরি হতে পারে। এই জিনিসকে মাথায় রেখে যদি এই বিচার প্রক্রিয়াকে সামনে নিয়ে আসা হয়, তাহলেই আসলে মানুষের এইটুকুনি ভরসা হবে যে তারা কতটা পুলিশের উপর, কতটা সিবিআই এর উপর, কতটা সরকারের উপর ভরসা করতে পারবে। এই মুহূর্তে মিডিয়া মারফত যতটুকু জানতে পারছি বিচার প্রক্রিয়ার ব্যাপারে, তাতে কিন্তু ভরসার জায়গাটা টলমল করছে। যারা সরকারি আধিকারিক হিসেবে রয়েছেন, যারা মন্ত্রী রয়েছেন, যারা নেতা নেত্রী রয়েছেন, যারা কোর্টে কাজ করছেন, পুলিশে কাজ করছেন, তাদের কিন্তু সমাজের প্রতি একটা বড় দায়িত্ব আছে বলেই মনে করছি। এবং এই বিচার প্রক্রিয়া একটি এক্সেম্পলারি ভার্ডিক্ট তৈরি করবে। ঠিক যেমন নির্ভয়ার কাণ্ড তৈরি করেছিল, পশ নিয়ে আলোচনা হয়েছিল, আইসিসি এলসিসি নিয়ে আলোচনা হয়েছিল, সেই রকম কাঠামোগত কোনো ধরনের প্রক্রিয়া তৈরি হলেই এই বিচার আসলে সাকসেসফুল হবে বলে আমার ধারণা। আজ 14ই আগস্ট, আগামীকাল 15ই আগস্ট স্বাধীনতা দিবস। তো কোথাও কি দাঁড়িয়ে মনে হচ্ছে যে মেয়েরা স্বাধীনতাভাবে এখনো চলাফেরা করতে পারে? স্বাধীন কি আদেও মেয়েরা বর্তমান সমাজে? এই মুহূর্তে 2025-এ দাঁড়িয়েও সত্যি বলতে অত্যন্ত ক্ষুণ্ণ মনে বলতে হচ্ছে যে নই। আমরা নিজে, যেহেতু আমি নারী এবং আমি প্রচুর বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলেছি যারা আমার বয়সী বা তার থেকে বেশি, এই রাত দখল আন্দোলনের সূত্রে এমন অনেক মহিলার সঙ্গে দেখা হয়েছে, তারা অনেক বয়সী মহিলা, যেমন কেউ 30 বছর রয়েছেন, কেউ 25 বছর রয়েছেন, কেউ 45 বা 50 বছরও রয়েছেন, 80 বছরের মহিলাদের সঙ্গেও কথা হয়েছে। তারা সবাই একটাই বক্তব্য বলেছেন যে শুরু থেকে শেষ অবধি তাদের গোটা জীবনের এতদূর যতদূর তাদের জীবন গেছে, তারা কিন্তু কোনোদিনও কমপ্লিটলি সেফ ফিল করেননি। তারা কোনোদিন এটা মনে হয়নি তাদের যে অ্যাবসলিউটলি নিরাপদ কোনো জায়গা, সেটা তাদের বাড়ি হোক, সেটা তাদের রাস্তা হোক, সেটা তাদের কর্মস্থল হোক। এবং 2025-এ দাঁড়িয়ে যখন এতগুলো স্পেসে মহিলারা
যাচ্ছেন, তারা ইকুয়ালি পড়াশোনা করছেন, তারা সুযোগ পাওয়ার চেষ্টা করছেন, সেই জায়গাতেও তাদের যে একটি বস্তু হিসেবে দেখা হয়, তাদের প্রেজেন্সকে যে আসলে খুব একটা গণ্য করা হয় না, এই জিনিসগুলোকে এখনো চালিত রেখেছে এই সমাজ। সুতরাং স্বাধীন বলতে আসলে যেটা বোঝায়, সেইটা এই সমাজে খুব একটা এক্সিস্ট করে না বলেই আমার ধারণা। যে আমরা দেখেছি আরজিকর কাণ্ডে যেমন সাধারণ মানুষ বিচারের দাবিতে রাস্তায় নেমেছে, ঠিক তেমনি কসবা কাণ্ডেও দেখেছি যে বিচারের দাবিতে প্রতিবাদে মানুষ রাস্তায় নেমেছে। শুধু মহিলাদের ক্ষেত্রে কেন বারংবার বিচারের দাবিতে, অধিকারের দাবিতে প্রতিবাদে নামতে হয়, মিছিল করতে হয়, আন্দোলন করতে হয়? মহিলাদের ক্ষেত্র থেকে এই সূত্রপাতটা হয় সেটা ঠিক, কিন্তু রাত দখল আন্দোলনের যে বিষয়টা আমরা চেষ্টা করেছিলাম উঠিয়ে আনার, সেটা হচ্ছে যে এই গোটা ঝামেলাটা একটি মানসিকতার, এবং এটাতে পুরুষরাও সমভাবে আতঙ্কিত, সমভাবে নির্যাতিত। কারণ একজন সঠিক পুরুষ হয়ে ওঠার ক্ষেত্রে যে যে বেঞ্চমার্ক গুলোকে রাখা হয়, সেই বেঞ্চমার্ক গুলো এই মানসিকতার দ্বারাই আসে। সেই বেঞ্চমার্কের সঙ্গে নারীদের উপর নির্যাতনের বেঞ্চমার্ক অনেক বেশি, কারণ এই যে আদারাইজেশন হয়, যে একজনকে শক্তিশালী বলতে গেলে অন্য আরেকজনকে দুর্বল বলতে হয়, সেই দুর্বলের জায়গাটা বাইনারি জেন্ডারের ক্ষেত্রে নারীর ক্ষেত্রে আসে, যে তাকেই বাড়ির কাজ করতে হবে, তাকেই সবকিছুর খেয়াল রাখতে হবে, মুখ বুজে গোটাটা সহ্য করতে হবে, এবং যাতে একটি পিতৃতান্ত্রিক মানসিকতার প্রতিপত্তি হয়। কিন্তু এতে যে শুধুমাত্র নারীরা এফেক্টেড সেটা নয়, নারীদের জন্য এই মুহূর্তে বাইরে এই কারণে আসতে হচ্ছে, কারণ পুরুষদের উপর নির্যাতনের থেকে বেশি স্ট্যাটিস্টিক্যালি নারীদের উপর এবং প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষদের উপর নির্যাতনের হার অনেক বেশি, অনেক বেশি। এবং আমরা দেখতে পাচ্ছি যে যত বেশি এই ধরনের লড়াই সংগঠিত হচ্ছে, তত বেশি করে নির্যাতনের হিংস্রতা বাড়ছে। আগে আমরা শুনতে পারতাম এরকম কেস যেখানে ধর্ষণের ঘটনা ঘটতো, কিন্তু সেই নির্যাতিতা এসে, সেই ধর্ষিতা এসে তার বক্তব্য রাখতে পারতেন। এখন ম্যাক্সিমাম ধর্ষণের ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে নির্যাতিতাকে, ধর্ষিতাকে মেরে ফেলা হচ্ছে। এবার এই ধরনের ঘটনাগুলো যখন ঘটছে, তখনই আমাদেরকে মাথায় রাখতে হবে যে জিনিসটা শুধুমাত্র কাম মানসিকতা থেকে ঘটছে না। আমরা বারবার এই ঘটনাটার বিরুদ্ধে বলেছি, এবং যে কোনো ঘটনার ক্ষেত্রে বলেছি যে ধর্ষণ পাওয়ার এক্সারশন থেকে আসে। আমি তোমার থেকে বেশি ক্ষমতাবান, আমি তোমার উপর ক্ষমতা প্রয়োগ করব, সেই জিনিসটা পরিষ্কারভাবে বলে দেওয়ার সময় ধর্ষণের ঘটনাগুলি ঘটে। এই বিষয়টাকে যদি মাথায় রেখে আমরা পুঙ্খানুপুঙ্খ বিচার করার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো যে মানসিকতার মধ্যে ছোটবেলা থেকে এমন অনেক কিছু উঠে আসে, যার কারণে মনে হয় যে ধর্ষণের মতন ঘটনা, খুনের মতন ঘটনা ঘটিয়ে ফেলা এমন কিছু বড় বিষয় নয়। আমরা দেখতে পাচ্ছি আইনি প্রক্রিয়া যেভাবে চলছে, যেভাবে সরকারি আধিকারিকরা কাজ করছেন, সবাই মনে করবে যে আমি আমার মতন করে ওনাকে সবক শিখিয়ে দিলাম, আমার কিছু হবে না শেষ অবধি গিয়ে। যেভাবে বিচার প্রক্রিয়ার ভার্ডিক্ট গুলি আসছে, তাতে এই সাহসটা আরো বেশি করে বেড়ে উঠছে। সুতরাং এই জিনিসটাকে মাথায় রেখে যদি পরবর্তী কাজগুলো করা হয়, তাহলেই একমাত্র এই বছর বছর মহিলাদেরকে নিয়ে বাইরে এসে কথা বলার দরকারটা হবে না। কিন্তু আমার যতদূর মনে হয় এটা খুব তাড়াতাড়ি করা সম্ভব নয়। এবার একটা অন্য প্রসঙ্গে আসি। আপনার কি মনে হচ্ছে এই যে আরজিকর কাণ্ড নিয়ে মানুষ যেভাবে প্রতিনিয়ত রাস্তায় নেমেছে, আন্দোলন করছে, একাধিক রাজনৈতিক দলও রাস্তায় নেমেছে, এই কোথাও কি দাঁড়িয়ে এই আন্দোলনটার মধ্যে কোনোভাবে রাজনৈতিক রং ঢুকে গিয়েছে? আমাদের আন্দোলন প্রথম থেকেই রাজনৈতিক ছিল, কিন্তু অদলীয় ছিল। আমরা বলেছিলাম যে পার্লামেন্টে যে দলরা পার্টিসিপেট করে, তাদের ম্যানিফেস্টো বা তাদের ইলেকশনের সময় যে যে কথাগুলো তারা নিয়ে আসেন, সেইগুলিতে তারা বাস্তবায়িত করেন না। পরবর্তীতে যে দাবিগুলো উঠে আসে, সেগুলো তাদের ক্ষমতা আস্ফালনের দাবি, তাদের ক্ষমতায় নিজেদের থাকার জন্য, এবং সেগুলি ঘোষণা আকারে থাকে। সেইগুলিকে বাস্তবায়িত করার জন্য এতটুকুই চেষ্টা করা হয় যতটুকু তাদের পরবর্তী ইলেকশনে জিততে সাহায্য করবে। এই জায়গা থেকে বিশ্বাস হারিয়ে মানুষ আসলে আগের বছর যখন রাস্তায় নামছিলেন, সাধারণ মানুষ যারা কোনোদিন মিছিল মিটিংয়ে হাঁটেননি, তারা কিন্তু বলেছিলেন, এবং নিজেদের কথাকে, নিজেদের স্লোগানকে নিজেদের মতন করে বাইরে আনার জন্য তারা রাস্তায় নেমেছিলেন। তারা কেউ বিশ্বাস করতে পারছিলেন না পার্লামেন্টারি কোনো দলের উপর, কিন্তু এটি অরাজনৈতিক আন্দোলন কোনোদিন ছিল না। আমরা যখনই আমাদের অধিকার নিয়ে কথা বলবো, আমরা যখনই আমাদের চাওয়া পাওয়া নিয়ে কথা বলবো, আমাদের সমাজের অবস্থান নিয়ে কথা বলবো, সেটি আলবাত রাজনৈতিক, 100% রাজনৈতিক। কিন্তু
এই 1 বছরে দেখতে পাওয়া যাবে যে যেহেতু কোনো সঠিক পতাকা নিয়ে, কোনো একটি পতাকা নিয়ে মানুষ হাঁটেননি, যেহেতু তারা এই সাহস দেখিয়েছিলেন যে তারা তাদের কথা নিজেদের মতন করে বলবেন, সুতরাং এখন টানা হিচড়া চলছে। এই 26-এ নির্বাচন আসছে, এখন সবাই মনে করছে যে এই যে বড় আন্দোলনটা হলো, এইটার ফায়দা আমি নির্বাচনের জন্য কতটুকু তুলতে পারবো, আমি আমার কোন ন্যারেটিভটা তৈরি করতে পারবো যাতে এই আন্দোলনকে আমি ঘাপাতে পারি। আসলে বিষয়টা দাঁড়িয়ে যায় যে আমি আমার নির্বাচনী ভোটের জন্য কোন জিনিসকে কতদূর ব্যবহার করতে পারবো। পড়বে কি প্রভাব 26-এর নির্বাচনে? প্রভাব নির্বাচনে কতটা পড়বে সেইটার সামাজিক দিকটা বলতে পারি, কিন্তু আসলে ভোট প্রক্রিয়ায় কতটা প্রভাব পড়বে সেইটা আমার ক্ষেত্রে অ্যানালাইজ করা একটু মুশকিল, যেহেতু সেই নিয়ে পড়াশোনা অতটা নেই। সামাজিক দিক থেকে এইটুকু বলতে পারি, যতটুকু নজরে এসেছে, যে মহিলারা ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে আরো বেশি করে অংশগ্রহণ করছেন। সেটা এসএসসির আন্দোলনেও আমরা দেখেছি যে প্রেগনেন্ট থাকা সত্ত্বেও বাড়িতে অন্তঃসত্ত্বা মহিলারা যারা রয়েছেন তারাও এসেছেন, বাড়িতে কোনো সন্তানকে রেখে তারা এসেছেন, ছোট সন্তানদের নিয়ে তারা এসেছেন। সুতরাং তারা মনে করেছেন যে রাত্রিবেলা 12:30 বেজে গেছে বলে আমাকে বাড়ি ফিরে যেতে হবে, আমাকে সোকল্ড কোটানকোট যে কাজগুলো করতে হয় সেগুলো করতে যেতে হবে, তার থেকে বেশি আমার কাছে ইম্পর্টেন্ট এই মুহূর্তে আমার চাকরির জন্য আমার যে বক্তব্য, আমার যে অধিকারের আন্দোলন, তাতে প্রেজেন্ট থাকা। এটা অনেক বড় একটি স্টেটমেন্ট, কারণ মহিলারা মনে করছেন যে এই আন্দোলনের মধ্যে যা ডিসিশন হবে তার মধ্যে আমি অ্যাক্টিভলি পার্ট নেব। একদম শেষ প্রশ্ন করব, আরজিকর কাণ্ডে তো 1 বছর পূর্ণ হয়েছে, তার জন্য আবারও আপনারা রাত দখলের ডাক দিয়েছেন, মানে আপনি। তো পরের বছর, যদিও বিষয়টি এখনো বিচারাধীন রয়েছে, পরেও কি এরকম ধরনের কর্মসূচি করবেন নারীদেরকে সচেতন করার জন্য? আমাদের কর্মসূচি সবসময় জারি থাকবে। এই গোটা 1 বছরেও যেরকম আমরা মালদা, শিলিগুড়ি, মুর্শিদাবাদের মতন ডিস্ট্রিক্ট গিয়েছি, কলকাতার মধ্যে কিছু স্পেসে কাজ করার চেষ্টা করেছি, কারণ আমরা মনে করি যে এই সমাজকে বদলের দায়িত্ব শুধুমাত্র সরকারের উপর অভিযোগ তুলে হবে না। আমরা যদি নিজেরা কিছু উদাহরণ তৈরি করতে পারি নিজেদের কম রিসোর্সেসের উপর দাঁড়িয়ে, তাহলে আমরা এইটা জোর গলায় বুক ঠুকে বলতে পারবো যে এত কম রিসোর্সে যদি এইটা করা সম্ভব হয়, তাহলে সরকারের ট্যাক্সের টাকাটা ঠিক কোথায় যাচ্ছে, তারা কেন সচেতন নাগরিক তৈরির ক্ষেত্রে কাজে লাগাচ্ছেন না সেই টাকা, কেন আমাদের কাছে এই ধরনের সোসাইটি তৈরি হচ্ছে না যেখানে আজকে সময় না দেখে আমি বিচরণ করতে পারি, যেখানে আজকে আমি কি পরেছি, কিভাবে বেরোচ্ছি, কি জুতো পরছি, কতটা মেকআপ করছি, সেই বিষয়টা না ভেবে আমি বিচরণ করতে পারি। এই বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খ খুঁটিয়ে দেখার জন্য সরকারের কাছে বহু রিসোর্সেস আছে, তারা বহু মানুষকে এমপ্লয় করতে পারেন, তারা বহু মানুষের কাছে পৌঁছে যেতে পারেন, তাদের নেটওয়ার্কিং আছে, তারা সেইভাবে কেন সাজান না তাদের স্কিমের বিষয়। সুতরাং এই জিনিসগুলোকে আরো সামনে নিয়ে আসতে প্রমাণস্বরূপ আমরা নিজেদের মতন করে কাজ করছি, এবং আমাদের মনে হয় যে কিছু কিছু সময় রাস্তায় এসে স্লোগান দিয়ে, বক্তব্য দিয়ে, গান দিয়ে, নাটক দিয়ে, নাচ দিয়ে নিজেদের এক্সপ্রেশনকে বাইরে মানুষের কাছে নিয়ে আসলে মানুষ, যারা সাধারণ মানুষ, তারা আরো বেশি করে মোটিভেট হন। সব সময় এটা হয়তো হবে না যে একজন শ্রমজীবী মহিলা এসে বক্তব্য খুব ভালো রাখবেন, যেটা হয়তো খুব বড় নেতার মতন বক্তব্য হবে, কিন্তু তিনি তার কর্মস্থলে যদি লড়াই করার শক্তি পান, সেইখানেই কোথাও আমাদের আন্দোলনের জিত, সেইখানেই কোথাও রাত দখল আন্দোলনের জিত এবং রাত দখলের পরবর্তী সফলতার দিকে এগিয়ে যাওয়ার একটি স্টেপ। এই জিনিসকে এনশিওর করতে আমরা যতবার রাস্তায় নামার দরকার পড়বে ততবার রাস্তায় নামব, প্রতি বছর, প্রত্যেক মাসে, দরকার পড়লে মাসে। এবং এই ধরনের ঘটনা যতদিন না কমছে, যতদিন না আমরা এমন একটি জেনারেশনকে তৈরি করতে পারছি যারা সেন্সিটিভ, যারা যৌক্তিক, যারা আসলে সাইন্টিফিক্যালি প্রশ্ন করতে শেখে, যারা দমে যায় না, যারা কোনো ধরনের ভয় পায় না, ততদিন এই লড়াই আন্দোলন চলবে। এবং যতবার রাস্তায় সামনে এসে দরকার পড়বে স্লোগান তুলবো, যতবার পিছনে থেকে কোনো ক্লাস করার দরকার পড়বে সেটাও করব, যতবার লেখালেখির দরকার পড়বে সেটাও করবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একদমই সরাসরি রিমঝিম সিনহার মতামত আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। আর আজ আবারও রাত দখল, সেই মতামত আপনারা দেখলেন। আপনারা দেখতে থাকুন দাওয়াল, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়াঙ্কা, দাওয়াল, কলকাতা।